আজকের এই বিশ্লেষণে আমরা ভারতের পক্সো বা পিওসিএসও আইনের কার্যপদ্ধতি, প্রয়োজনীয়তা এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত কথা বলবো। এই অত্যন্ত সংবেদনশীল অথচ ভীষণ গুরুত্বপূর্ণ আইনি কাঠামোটি বাস্তবে ঠিক কিভাবে কাজ করে, চলুন সেটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। আজকের এই পুরো আলোচনায় মূলত 5টি বিষয়ের ওপর জোর দেওয়া হবে। 1. ক্রমবর্ধমান অপরাধের পরিসংখ্যান। 2. পুরনো আইনগুলোর সীমাবদ্ধতা। 3. পক্সো আইন আসলে কি। 4. একটি বাস্তব ঘটনা বিশ্লেষণ এবং সবশেষে 5. ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দিকটি। বর্তমানের উদ্বেগজনক পরিসংখ্যান থেকে শুরু করে আইনের বিবর্তন পর্যন্ত পুরো যাত্রাটাই আমরা কভার করব। পর্ব 1. ক্রমবর্ধমান অপরাধের পরিসংখ্যান। শিশুদের সুরক্ষার জন্য কেন একটা সম্পূর্ণ আলাদা এবং বিশেষ আইনের দরকার হলো, সেটা বুঝতে গেলে সবার আগে আমাদের চারপাশের রূঢ় বাস্তবতাগুলোর দিকে একবার চোখ বোলানো অপরিহার্য। মহাত্মা গান্ধী খুব সুন্দর একটা কথা বলেছিলেন, যদি এই পৃথিবীতে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করতে হয় তবে সেটা শুরু করতে হবে শিশুদের দিয়ে। কথাটা একেবারেই খাঁটি। সমাজের সবচেয়ে দুর্বল আর অরক্ষিত অংশকে সুরক্ষিত করার যে বিশাল একটা দায়িত্ব আমাদের সবার, এই চিন্তাটা ঠিক সেটাই মনে করিয়ে দেয়। এবার একটা সংখ্যার দিকে নজর দেওয়া যাক। 1,77,335। সংখ্যাটা শুনেই আঁতকে ওঠার মতো। 2023 সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির রিপোর্ট বলছে, শুধু ওই এক বছরেই শিশুদের বিরুদ্ধে হওয়া মোট অপরাধের সংখ্যা ছিল এটি, যার মানে আগের বছরের তুলনায় অপরাধ এক লাফে 9.2% বেড়ে গেছে। সমস্যাটা আসলে কতটা গভীরে শেকড় গেড়েছে, এটা তারই সবচেয়ে বড় প্রমাণ। রোজকার খবরের কাগজ বা নিউজ চ্যানেল খুললেই অপহরণ থেকে শুরু করে মারাত্মক সব শারীরিক ও মানসিক নির্যাতনের ভয়াবহ খবর চোখে পড়ে। অপরাধের এই গ্রাফটা যেভাবে ওপরের দিকে উঠছে, তাতে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে আমাদের পুরনো বা প্রথাগত আইনি কাঠামোগুলো দিয়ে এই বিশাল স্রোত কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না। আর এখান থেকেই আসে পর্ব 2, আগের আইনগুলোর সীমাবদ্ধতা। শিশু সুরক্ষার জন্য একদম নির্দিষ্ট একটা আইন তৈরি হওয়ার আগে আমাদের বিচার ব্যবস্থা বেশ কিছু পুরনো এবং সাধারণ দণ্ডবিধির উপর নির্ভরশীল ছিল। ঐতিহাসিকভাবে দেখলে শিশু নির্যাতনের মামলাগুলোর বিচার মূলত হতো ইন্ডিয়ান পিনাল কোড বা আইপিসির বিভিন্ন ধারায়। যেমন ধরুন সেকশন 363 বা সাধারণ অপহরণ, সেকশন 366, 375 মানে ধর্ষণ, 354 বা 377 মতো ধারাগুলো। কিন্তু মুশকিলটা হলো, এই সাধারণ ধারাগুলো শিশু নির্যাতনের মতো অত্যন্ত সংবেদনশীল আর জটিল অপরাধ মোকাবিলার জন্য সেভাবে তৈরিই হয় না। পুরনো আইপিসি আর পক্সো আইনের মধ্যে একটা তুলনা করলেই এই বিশাল ফাঁকফোকরটা চোখে পড়ে। পুরনো আইনে মেয়েদের উপর হওয়া নির্যাতনের দিকেই বেশি জোর দেওয়া হয়েছিল, সেখানে ছেলে শিশুদের সুরক্ষার কোনো নির্দিষ্ট কথাই ছিল না। তাছাড়া অপরাধের সংজ্ঞাও ছিল অনেক সীমিত। অন্যদিকে পক্সো আইন কিন্তু সম্পূর্ণ লিঙ্গ নিরপেক্ষ, মানে ছেলে বা মেয়ে যে কোনো শিশুর উপর হওয়া যে কোনো ধরনের নির্যাতনকে এখানে সমান গুরুত্ব দিয়ে খুব স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এবার আসি পর্ব 3, পক্সো আইন বোঝা। পুরনো আইনের এই বিশাল ঘাটতি মেটাতে 2012 সালে ভারতে একটা যুগান্তকারী আইন পাশ হয়। এই আইনের মূল লক্ষ্যই হল সবার আগে নাবালকদের সর্বোচ্চ সুরক্ষা আর স্বার্থ নিশ্চিত করা। এই আইনের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে শিশুর সংজ্ঞায়। পক্সো আইন অনুযায়ী 18 বছরের কম বয়সী যে কেউই হল শিশু। ব্যাস, একদম পরিষ্কার একটা বায়োলজিক্যাল বা জৈবিক মাপকাঠি। এর ফলে আদালতে বয়স নিয়ে কোনো অস্পষ্টতা বা আইনি মারপেচ তৈরি হওয়ার সুযোগটাই আর থাকে না। 2012 সালে চালু হওয়া এই আইনটা বিচার ব্যবস্থাতে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। এখানে সব ধরনের যৌন নির্যাতন, এমনকি চাইল্ড পর্নোগ্রাফি বা হয়রানিকেও কড়া শাস্তির আওতায় আনা হয়েছে। আর সবচেয়ে বড় দিক হল ম্যান্ডেটরি রিপোর্টিং, মানে কেউ যদি কোনো অপরাধের কথা জেনেও পুলিশকে না জানায় তবে সেটাও একটা শাস্তিযোগ্য অপরাধ। 24 ঘন্টার মধ্যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে জানাতেই হবে। আর 2019 সালে সংশোধনীতে তো শাস্তি আরও কড়া করা হয়েছে। ন্যূনতম 10 বছরের জেল আর মারাত্মক অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তবে এই আইনের সবচেয়ে সংবেদনশীল দিকটা হলো এর চাইল্ড ফ্রেন্ডলি বা শিশুবান্ধব বিচার প্রক্রিয়া। একটা বাচ্চা এমনিতেই ভয়ানক ট্রমার মধ্যে থাকে, তাকে যেন আইনি প্রক্রিয়ার কারণে নতুন করে আর কোনো হয়রানির শিকার হতে না হয় সেদিকে কড়া নজর দেওয়া হয়েছে। সাক্ষ্য নেওয়ার জন্য বিশেষ আদালত এবং এমন একটা সাপোর্টিভ পরিবেশ তৈরি করা হয় যাতে শিশুটি কোনোভাবেই আবার মানসিকভাবে ভেঙে না পড়ে। চলুন পর্ব 4 একটা বাস্তব ঘটনাও দেখা যাক। আইপিসি আর পক্সো বাস্তবে একসঙ্গে কিভাবে কাজ করে সেটা বুঝতে উত্তরপ্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত গড়ানো একটা ঘটনা নিয়ে আলোচনা করা যাক।
16 বছরের এক কিশোরীর এই ঘটনার টাইমলাইনটা একটু খেয়াল করুন। 14 আগস্ট উত্তরপ্রদেশের বালিয়া থেকে তাকে অপহরণ করা হয়। 11 সেপ্টেম্বর পুলিশ আইপিসি 363 আর 66 ধারায় একটা এফআইআর দায়ের করে। এরপর 10 অক্টোবর তাকে হাজার হাজার কিলোমিটার দূরে কর্ণাটক থেকে উদ্ধার করা হয়। অপরাধ ঘটা, পুলিশের প্রথম এফআইআর আর তাকে উদ্ধার করার মাঝখানের এই লম্বা সময়টা আইনি প্রক্রিয়ার একটা বড় ফাঁক আমাদের সামনে তুলে ধরে। তবে মামলার আসল মোড় ঘুরে মেয়েটি উদ্ধার হওয়ার পর, যখন সে জবানবন্দি দেয় যে গত 2 মাস ধরে তার ওপর কীভাবে লাগাতার নির্যাতন চালানো হয়েছে, তখন পুরো চিত্রটাই পাল্টে যায়। শুরুতে যেটা শুধুই একটা অপহরণের মামলা বলে মনে হচ্ছিল, জবানবন্দি নেওয়ার সাথে সাথেই সেখানে পক্সো আর আইপিসির 376-এর মতো ধর্ষণের কড়া ধারাগুলো যুক্ত হয়ে যায়। একটা জবানবন্দি কিভাবে পুরো মামলার চেহারা পাল্টে দিতে পারে, এটা তার একটা বড় উদাহরণ। অবশেষে পর্ব 5, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ। শুধু অপরাধীকে শাস্তি দেওয়াই তো সব নয়। উদ্ধারের পর ওই বেঁচেখেরা শিশুটির দীর্ঘমেয়াদী পুনর্বাসন আর আর্থিক দিকটাও তো আইনি কাঠামোকে নিশ্চিত করতে হবে। ঠিক এই কারণেই সিআরপিসির 357 ধারা অনুযায়ী ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু স্কিম চালু করা হয়েছে। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি বা ডিএলএসএ এগুলো পরিচালনা করে। যেমন ধরুন, উত্তরপ্রদেশের স্কিম অনুযায়ী ভুক্তভোগীর চিকিৎসা খরচ, তার মানসিক ট্রমা আর পুনর্বাসনের জন্য ঠিক কতটা সাহায্য দরকার সেটা মূল্যায়ন করে এই অত্যন্ত জরুরি আর্থিক সহায়তা দেওয়া হয়। ক্ষতিপূরণের একটা তালিকা তৈরি করে বিভিন্ন ধরনের অপরাধের জন্য প্রাতিষ্ঠানিকভাবে সর্বোচ্চ ক্ষতিপূরণের একটা নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। ধর্ষণের ক্ষেত্রে 2 লক্ষ টাকা, অ্যাসিড অ্যাটাকের ক্ষেত্রে 3 লক্ষ টাকা, এই রকম। আমরা সবাই জানি একটা মানুষের শারীরিক বা মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ কখনো টাকায় মাপা যায় না, কিন্তু তারপরও ভুক্তভোগী যাতে অন্তত একটু ঘুরে দাঁড়াতে পারে, এটা সেই প্রাতিষ্ঠানিক সহায়তারই একটা চেষ্টা। তবে কর্তৃপক্ষ এটাও খুব ভালো করে বোঝে যে এই বাধা ধরার টাকার অঙ্ক সবার জন্য যথেষ্ট নাও হতে পারে। বিশেষ করে কোনো নাবালকের যদি স্পেশালাইজড কেয়ার বা বিশেষ যত্নের প্রয়োজন হয়, তখন কর্তৃপক্ষের হাতে 25,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত আর্থিক সাহায্য দেওয়ার ক্ষমতা থাকে, যাতে ওই বিশেষ প্রয়োজনগুলো ভালোভাবে মেটানো যায়। এবার একটু বাস্তবের মাটিতে পা রাখা যাক। তত্ত্বে বা কাগজে কলমে দেখতে গেলে 2019 সালের ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের র্যাঙ্কিং অনুযায়ী ভারতের এই আইনি কাঠামো বিশ্বের অন্যতম সেরা। কিন্তু বাস্তবে ছবিটা বেশ হতাশার। পরিকাঠামোর অভাব, সচেতনতার অভাব, সব মিলিয়ে এই আইনের সঠিক প্রয়োগ আজও একটা বড় চ্যালেঞ্জ। পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে যৌন নির্যাতনের শিকার হওয়া প্রতি 2 জন শিশুর মধ্যে 1 জন ভারতের। ভাবলে সত্যি গা শিউরে ওঠে। আর ঠিক এখানেই আমাদের আজকের আলোচনা শেষে এসে একটা বড় প্রশ্ন উঠে আসে। ভারতের আইনি কাঠামো যদি সত্যিই বিশ্বের অন্যতম সেরা হয়, তাহলে বাস্তবে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে আর কি করা প্রয়োজন? কোথায় সেই ফাঁকটা থেকে যাচ্ছে? আইন তো আছে, কিন্তু সে আইনি প্রতিশ্রুতিকে মাটিতে নামিয়ে এনে একটা সত্যিকারের সুরক্ষিত সমাজ গড়ার দায়িত্ব প্রশাসন, বিচার বিভাগ এবং সমাজ হিসেবে আমাদের সবার। এটি গভীরভাবে চিন্তা করার মতো একটা বিষয়। আজকের এই আলোচনায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।